ঠিক আছে, আমার মনে হয় এখন বাড়বে আস্তে আস্তে। এই আমি কালকে যে আর হাতে গোনা কয়েকটা স্লাইড ছিল এগুলো একটু দেখিয়ে দিই। এগুলোর থিওরি আগে পড়ানো হয়ে গেছে। ছাত্র এখন বাড়বে স্যার, কিভাবে বাড়বে? আচ্ছা, এখানে এইটা একটু দেখেন। এর আগেরটা আমাদের গতদিন এখানে হয়ে গেছিল আলাপ আলোচনা। এই যে 800,000 এটা মিলিয়নে কনভার্ট করে নিতে হবে, এটার জন্য খেয়াল থাকে। এরপরে আর একটা প্রবলেম আছে, এটা আমি বইতে কোথায় আছে জানি না, নাকি অন্য বই থেকে নেওয়া। এখানে প্রথম যেটা আছে, ইন এ ফোরকাস্টিং মডেল বেসড অন y equal to a plus bx, the intercept is 234. If the value of y is এত and x is এত, find the value of the slope. এটা একদম সোজা একটা অঙ্ক। আমরা জানি যে y equal to a plus bx, এখানে ইন্টারসেপ্ট বলতে a কে বোঝায় আর b হচ্ছে স্লোপ। তাহলে দেখেন এই প্রবলেমটাই ইন্টারসেপ্ট দেওয়া আছে, অর্থাৎ এর মান দেওয়া আছে 234, y এর মান দেওয়া আছে 491 and x value 20, only unknown is b. এখানে বসিয়ে সলভ করলে এটা বের হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা অঙ্ক, জাস্ট ওই ইন্টারসেপ্ট কি স্লোপ কি এটার সাথে আপনাদের পরিচিত করানোর জন্য এই প্রবলেমটা এখানে আনা হয়েছে। এরপরের প্রবলেমটা এইটা মনে হয় কোনো একবার পরীক্ষায় আসছে যতদূর মনে পড়ে। প্রবলেমটা হচ্ছে এ ট্রাভেল এজেন্সি হ্যাজ কেপ্ট, এই পার্টিকুলার এই স্লাইডটা আপনারা আমার মনে হয় একটু আবার আড়ালে পড়ে যায় কিছু অংশ, এটা ছবি তুলে রাখতে পারেন আর কি। A travel agency has kept records of the number of holidays booked and the number of complaints received over the past 10 years. The data is as follows. এখানে ট্রাভেল এজেন্সি গুলোর বেশিরভাগ বিজনেস হয় কিন্তু হলিডে গুলোতে, এবং এক একটা হলিডেতে দেখা যায় যে তাদের অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক কল আসে, অনেক বুকিং আসে। তা এখানে 10 বছরের একটা পরিসংখ্যান তুলে ধরা হয়েছে যে ইয়ার 1 to 10 নাম্বার অফ হলিডেজ বুক, এখানে হচ্ছে যে প্রথম বছর 246 ছিল, দ্বিতীয় বছর 192, থার্ড ইয়ার 221, ফোর্থ ইয়ার 385, এইভাবে 10th ইয়ারে যে 674, এইভাবে হচ্ছে বুকিং নাম্বার আসলো। নাম্বার অফ কমপ্লেইন্টস, এখন বুকিং নাম্বারের অনুযায়ী বুকিং কেউ দিলে তাদের কিছু কমপ্লেইন থাকতে পারে, সেইটার জন্যও তাদের সাথে তারা যোগাযোগ করে যারা ট্রাভেলার আর কি। তা এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারে টোটাল বুকিং ছিল 246, কমপ্লেইন ছিল 94, সেকেন্ড ইয়ারে 192, এটা 80, থার্ড ইয়ারে 221, এটা 106, ফোর্থ ইয়ারে 385, 183, এইভাবে একটা বছরের যে বুকিং গুলো ছিল তার সাথে তাল রেখে এই কমপ্লেইন গুলো পাওয়া গেছে। এখন বলছে দি এজেন্সি সাসপেক্টস দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ বুকিংস এন্ড দ্য ভলিউম অফ কমপ্লেইন্টস এন্ড উইশেস টু হ্যাভ সাম মেথড অফ এস্টিমেটিং দ্য নাম্বার অফ কমপ্লেইন্টস, ফাইন্ড দ্য ভলিউম অফ বুকিংস। এই যে এজেন্সি মনে করছে যে এই যে বুকিংস এর নাম্বারের সাথে এই কমপ্লেইন্টস এর নাম্বার বাড়া কমার একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটাই তারা আর কি এস্টাবলিশ করতে চাচ্ছে, যেটার মাধ্যমে তারা যে একটা ফর্মুলা ডেভেলপ করে সেখান থেকে যে বুকিং যদি এত হয় কমপ্লেইন কত আসবে, এই ধরনের একটা এস্টিমেটে তারা যেতে পারে। এই অঙ্কটা আমার মনে হয় সম্পূর্ণ করা নেই, তবে এখানে যে জিনিসগুলো বলছে যে ফার্স্ট বলছে যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট বি, ওই যে বি এর যে ফর্মুলা আছে আমাদের উপরে n ইনটু সামেশন x স্কয়ার যে ফর্মুলাটা আছে, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই বি এর মান বের করতে হবে, গিভিং ইওর অ্যান্সার কারেক্ট টু 3 ডেসিমাল পয়েন্ট, দশমিকের পরে 3 ঘর রাখতে হবে। If the value of b is taken to be 0.4, যদি b এর ভ্যালু এইটা হয়, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট a, তাহলে এর ভ্যালুটা বের করতে হবে। এর ভ্যালুটা বের করলে আমরা জানি যে এর ভ্যালু বের করতে গেলে x এবং y এর এভারেজ দরকার হয়। x এর এভারেজ সামেশন x বাই n, এখানে n কত, n হচ্ছে 10, যেহেতু 10টা অবজারভেশন আছে 10 বছরের যেটা আছে, তাহলে n এর মান 10, x এর মান y এর মান কোনটা আমরা একটু পরে আলোচনা করছি, ওইগুলো বসিয়ে দিলে এভারেজ বের হয়ে যাবে। একইভাবে y এর এভারেজও বের করতে হবে, করে a ইকুয়াল টু ফর্মুলাটা যেটা আছে যে y মাইনাস y বার মাইনাস bx বার, এই ফর্মুলাটাই বসিয়ে দিলে তারপরে 2 ডেসিমাল পয়েন্ট, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখতে বলছে। নাম্বার 3 যেটা, ইফ দ্য
রিগ্রেশন ইকুয়েশন ইজ y ইকুয়াল টু দিস, তার মানে এখানে দেখা যাচ্ছে এর ভ্যালু তারা 31 ধরে নিয়েছে, আমি জানি না এখানে কত বেরোবে। If the regression equation was y equal to 31 plus 0.4x, forecast the likely number of complaints if 750 holidays are booked, giving your answer to the nearest whole number. এখন যদি দেখা যায় যে এই যে 750 দিনের যদি তারা কমপ্লেইন পেয়ে থাকে, নাম্বার অফ কমপ্লেইন চাচ্ছে যদি 750 হলিডে বুকিং থাকে, তাহলে পরে কমপ্লেইন কতটা হবে সেটা 7 নাকি ওয়াই কমপ্লেইন, এক্স কি বুকিং নাকি ওয়াই বুকিং, এইটা ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। তাও এটা আমরা দেখছি যে নাম্বার 4 হচ্ছে ফোরকাস্ট দ্য লাইকলি নাম্বার অফ কমপ্লেইন্টস ইফ 750 হলিডেজ আর বুকস, গিভিং ইউর। আচ্ছা, এইটা হচ্ছে যে আপনি যে ইকুয়েশনটা বের করবেন সেইটার প্রেক্ষিতে এইটা আমাকে বের করতে হবে। এখন মূলত এইটা আর এইটা কিন্তু একই, যদি দেখা যায় যে আমারও ইকুয়েশন এ আর বি এর মান বের সি এবং ডি এর রিকোয়ারমেন্ট কিন্তু সেম, কিন্তু এখানে একটা জিনিস বলছে যে বি এর ভ্যালুটা বের করতে হবে কারেক্ট টু 3 ডেসিমেল পয়েন্ট, সেই ক্ষেত্রে কিন্তু বি এর ভ্যালুটা 0.4 এর পরে আরো 2 ঘর আসবে, আর এইটা 2 ডেসিমেল পয়েন্ট, এইটাও 31 এর পরে আরো 2 ঘর আসবে। সেই 2 ঘর এবং 3 ঘর এর সঙ্গে বিবেচনা করে যখন আমি এই ডিটা করব, তখন ডিটার সাথে এইটার একই রকম চাহিদা হলেও অ্যান্সারে কিছু ডিফারেন্স আসতে পারে এবং আসাটাই স্বাভাবিক। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে যে আমি যাই যে আমাকে কোনটা এক্স ধরতে হবে আর কোনটা ওয়াই ধরতে হবে। দেখেন এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে বুকড হলিডেজ বুকস আর একটা হচ্ছে কমপ্লেইন্ট। এখন হলিডেজ বুকিং যত বাড়ছে দেখা যাচ্ছে কমপ্লেনও তত বাড়ছে, তাহলে কমপ্লেনটা ডিপেন্ড করছে কার উপরে। এখন কে কার উপর ডিপেন্ড করছে, কমপ্লেইন বুকিং এর উপর ডিপেন্ড করছে না বুকিং কমপ্লেইন এর উপর ডিপেন্ড করছে? বুকিং যদি না হতো তাহলে তো কমপ্লেইন্টের প্রশ্নই আসতো না, তার মানে এখানে বুকিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং কমপ্লেইন্ট ইজ ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ বুকিং, সো কমপ্লেইন্টস আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা জানি হচ্ছে ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স। তাহলে এই ভ্যালুটাকে অর্থাৎ কমপ্লেইন্ট নাম্বারকে আমরা ওয়াই ধরবো এবং বুকিং নাম্বারকে আমরা এক্স ধরবো। সেইভাবে যদি যাই তাহলে এই যে হিন্টস দেওয়া আছে একটা, আপনারা ওই রকম ভাবে ভার্টিক্যালি লিখবেন। ভার্টিক্যালি আপনারা লিখবেন যে আমি যেহেতু এক্স ধরছি এইটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এর উপরে এক্স লিখে নিচে একটা এগুলো লিখবেন। প্রথমে লিখবেন যে ইয়ার 1 2 3 4 5 6 আপ টু 10, তারপরে এই লিখবেন যে এক্স এর মান এই যে 246 192 221 এইভাবে লিখে যোগ করবেন। তারপরে লিখবেন এক্স এর মান এই ওয়াই এর মান নাম্বার অফ কমপ্লেইন্টস, এটা লিখে 94 80 106 183 এইভাবে নিয়ে নিচে যায় যোগ করবেন। এই তিনটে কলাম যখন হয়ে যাচ্ছে তখন আমি পেয়ে যাব কি সামেশন এক্স পাবো, সামেশন ওয়াই পাবো, আর এন এর মান পাবো এন ইকুয়াল টু 10, যেহেতু 10টা বছর বা 10টা অবজারভেশনস আছে। তাহলে সামেশন এক্স সামেশন ওয়াই পেলাম। এখন এক্স স্কোয়ার বের করতে হবে, তার মানে এক্স এর যে ভ্যালুগুলো আছে যেমন 94 এর স্কোয়ার করবেন, 80 এর স্কোয়ার করবেন, 106 এর স্কোয়ার করবেন, করে এই এক্স স্কোয়ার উপরে লিখে নিচে লাইন সাইডে যোগফল যেটা সেটা হলো সামেশন এক্স স্কোয়ার। এইটাই হবে এই যে এই ফিগারটা, এইটা হবে 1.828092 মিলিয়ন। তারপরে ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই এর যে ভ্যালুটা আছে ওইটাকে আবার স্কোয়ার করবেন। এই যে ওয়াই এর ভ্যালু হচ্ছে এইটা, এইগুলোকে স্কোয়ার করলে বেশ বড় বড় ফিগার আসবে আর কি, বড় ফিগার আসবে। এই যে ওয়াই স্কোয়ার আসবে এই যে এইটা 4,17,000। ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এই যে এইটা আসবে, এইটা হচ্ছে ওয়াই, এইটার যোগফল গুলো বের করবেন। একইভাবে এক্স এবং ওয়াই এর গুণফল, এক্স এবং ওয়াই এর গুণফল মানে এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইভাবে এক্স ওয়াই লিখে তার নিচেই ভার্টিক্যালি লিখে যাবেন, লিখে তার যোগফল বের করবেন, ওইটা হবে সামেশন এক্স ওয়াই। তাই সবগুলো যখন পেয়ে গেলেন, এখন বি এর মানটা বের করার জন্য আমরা ওই ফর্মুলাটা ইউজ করব। উপরে যাবে এন সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার, আর নিচেই যাবে কি সেটা ওই ফর্মুলাটা, এই যে আমরা আর একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে এখান থেকে দেখিয়ে দিই, এই যে এইটা
n summation xy minus summation x summation y n summation x square minus summation x whole square, এটা আর উপরে যাবে ওইটা। তা এইটা বসিয়ে দিলে আমার তখন এই b এর মানটা চলে আসবে। এইটা আপনারা নিজেরা করে নেবেন। আর ওই যে আপনাদের যে মক টেস্ট বা বইয়ের শেষের দিকে যে প্রবলেম গুলো আছে ওর ভিতরে ওইটা আছে কিনা আপনারা খুঁজে দেখতে পারেন। অঙ্কটা কিন্তু সহজ। তাহলে এইটা কমপ্লিট, এই প্রবলেমটা। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা সলিউশন সহ। এটা হচ্ছে র্যাঙ্কস এর। এখানে যেহেতু ওই যে বলেছিলাম যে কোনটা র্যাঙ্ক কোরিলেশনে যাবেন আর কোনটা এই যে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশনে যাবেন আর কোনটা কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্টে যাবেন, সেটা কিভাবে চিনবো? অঙ্ক পড়লেই বোঝা যাবে। টু জুইস টেস্টার র্যাঙ্কড 8 বলছে, যেহেতু এটা র্যাঙ্কের কথা বলছে, এটা এই যে র্যাঙ্ক কোরিলেশনই বের করা লাগবে। এই ফর্মুলাটা আমরা গতকাল দেখেছি। তাহলে এখানে বলছে টু জুইস, এইটাও মনে হয় একবার আসছিল সম্ভবত পরীক্ষায়। টু জুইস টেস্টার র্যাঙ্কড 8 bottles of wine as follows. জুইস হচ্ছে জুস গুলোর নাম হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ, মোট আছে হচ্ছে 8টা। তাহলে এন এর মান 8 পেয়ে গেলাম। টেস্টার এক্স, টেস্টার ওয়াই। টেস্টার এক্স বলছে যে তারা গ্রেডিং করছে এইভাবে, র্যাঙ্ক করছে এইভাবে, এ কে 3, বি কে 7, এইভাবে সব দিল। এবং এইটা যেভাবে করছে, এখন আমি কিন্তু জানি না, এখানে আমি জানি না, এখনো বলে নাই আমাকে যে 1 কি সবচেয়ে ভালো নাকি 8 সবচেয়ে ভালো, এটা কিন্তু আমাকে বলে নাই। কিন্তু আমি এইটুকু বুঝতে পারি, টেস্টার এক্স যেভাবে র্যাঙ্ক করছে টেস্টার ওয়াই একইভাবে র্যাঙ্ক করছে। যদি টেস্টার এক্স বলে যে না, যে 8 পাবে সেই হচ্ছে শ্রেষ্ঠ, সবচেয়ে সুস্বাদু জুস, তাহলে পরে ওয়াই এর ক্ষেত্রেও কিন্তু যে 8 পাবে সে সবচেয়ে। আর যদি বলে যে উল্টাটা, না যে 1 পাবে সেই হচ্ছে সবচেয়ে ভালো, তাহলে এইটার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। সুতরাং আমার এইটা নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই যে আসলে 1 না 8 কোনটা সবচেয়ে ভালো বা কোনটা সবচেয়ে খারাপ। ফাইন্ড স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। এখানে যদি র্যাঙ্কের কথা নাও বলে, যেই আপনাকে বলবে যে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, তখনই বুঝবেন যে এটা ওই যে এই ফর্মুলায় যাবে। আমরা স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন এইটাই জানি। গিভিং ইউর অ্যান্সার টু দা 3 decimal places। তাহলে আমরা কি করব? এখানে ফার্স্ট হচ্ছে যে ওয়াইন গুলো লিখলাম যে এ টু এইচ, টেস্টার এক্স যেটা আছে সেইটাই লিখলাম, টেস্টার ওয়াই যেটা আছে সেইটাই লিখলাম। এটা খুবই সিম্পল একটা অঙ্ক। তারপর যেহেতু এটা র্যাঙ্ক করাই আছে, আপনাকে আর ওই যে ওই কোনটা 1 হবে কোনটা 2 হবে এগুলো ধরার কোনো ঝামেলা নাই। না হলে আপনি সরাসরি দিতে পারেন অথবা মাইনাস সব উঠাই দিয়ে জাস্ট ডিফারেন্সটা বসাই দিতে পারেন, কোনো কিছু সমস্যা নেই। কারণ স্কোয়ার করলে তো মাইনাস সব প্লাস হয়ে যাবে, প্লাস ও প্লাস হয়ে যাবে। তাহলে ডি এর মান আমি এইটা বের করলাম এই দুটোর ডিফারেন্স থেকে, 3307815415211541211451660। এইভাবে যখন করলাম তারপরে স্কোয়ার করে দিলাম প্রত্যেকটা, এইটা হলো। এইটা হওয়ার পর ডি স্কোয়ার, তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে ডি স্কোয়ার বলছে সামেশন ডি স্কোয়ার, তাহলে সামেশন ডি স্কোয়ার কত? এটা যোগ করেন, 1 2 3 4 5 6 6 হচ্ছে। এই ডি স্কোয়ারের এই ফিগার গুলো যোগ করলে 6 হচ্ছে। এই যে নিচেই না, এটা হলো ফর্মুলা 6, এন এর মান 8, তাহলে নিচে 8 × 8 স্কোয়ার মাইনাস 1। এইটাকে সিম্পলিফাই করলে হচ্ছে 0.925। হোয়াট ডাজ ইট মিন? এটা বলে নাই, কিন্তু আপনাকে এটার উপরে এটা দেখেন 3 decimal প্লেস পর্যন্ত আমি কিন্তু দশমিকের পরে 3 ঘরই রেখেছি। এখন এইটার অর্থটা কি? এইটার অর্থ হচ্ছে যে দুটো টেস্ট সামঞ্জস্যপূর্ণ। তার মানে এটা কিন্তু +1 এর কাছাকাছি চলে গেছে, অর্থাৎ দুটো টেস্ট সামঞ্জস্যপূর্ণ। এই টেস্টার এক্স যেটাকে সবচেয়ে উৎকৃষ্ট বলে, টেস্টার ওয়াইও সেইটাকে উৎকৃষ্ট বলে। অর্থাৎ টেস্টার দুটোর ভিতরে, টেস্টার দুটো মেশিন হতে পারে, দুইজন মানুষও হতে পারে। অনেক সময় মানুষ কিন্তু এইগুলো ডিভাইস দিয়ে টেস্ট করে, তারা টেস্ট করে। তা এইটা আমরা পেলাম। এর মানে হচ্ছে যে টু টেস্টার্স এক্স এন্ড ওয়াই আর ইউনিডিরেকশনাল লিখতে পারেন বা ম্যাচিং, অথবা দে আর গিভিং দ্য সিমিলার টাইপ অফ রেজাল্টস, এইভাবে একটা কিছু কমেন্টস আপনারা দিয়ে দেবেন। এইটা গেল আর একটা অঙ্ক। এইটা আপনাদের বইতে কোথায় আছে কোথাও এক জায়গায়, সেটা এই বইতেই থাক, মক টেস্টেই থাক, বা সীমার অন্য কোনো বইতে থাক। টেস্টের আন্ডারস্ট্যান্ডিং 21 স্যার।
হ্যাঁ 21 না, আচ্ছা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 21, হ্যাঁ হ্যাঁ 21, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 21, এটা বইতে দেওয়া আছে। এটা আপনারা সলিউশনও লাস্টের দিকে আছে, আবার ভালো করে দেখে নেবেন। এরপরে যেটা আছে এইটা আর একটা অঙ্ক, আমি জানি না, এটাও আপনারা একটু খুঁজে দেখেন কোথায় আছে। সেটা হচ্ছে a company is building a model in order to forecast total cost based on the level of output. Cost আর আউটপুট এটা অনেকটা কিন্তু সেই ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্টের মতো। The total data is available for last year, এই জানুয়ারি টু ডিসেম্বর আমার আউটপুট আছে এইটা এত 1000 ইউনিটস করে আর এত 1000 পাউন্ড করে তার কস্ট 16 স্যার এটা 37 টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 37 না 37 yes, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 37। তাহলে এখানেও বইতে করে দেওয়া আছে, আপনারা এইটা একটু দেখবেন। আমি বলে দিচ্ছি যে এইটা বলছে যে কোম্পানি ইজ বিল্ডিং, এখানে বলছে যে ইফ আউটপুট ইজ ডেনোটেড বাই এক্স এন্ড কস্ট ওয়াই, কিন্তু কেন আমি আউটপুট কে এক্স ধরবো আর কস্ট কে ওয়াই ধরবো, সেটা হচ্ছে প্রশ্ন। এই জায়গাটাই তো ধরে নেছে, বইতে বলে দিয়েছে যে ওই যে আপনাদের বইতেও লেখা আছে ইফ আউটপুট ইজ ডেনোটেড বাই এক্স এন্ড কস্ট বাই ওয়াই, হোয়াই আউটপুট ইজ এক্স, হোয়াই নট কস্ট ইজ এক্স। এই প্রশ্নগুলো কিন্তু নিজেদের করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে কোম্পানি ইজ বিল্ডিং এ মডেল। মডেল মানে হচ্ছে যে ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা আমরা যে এতক্ষণ আলাপ করলাম যে y ইকুয়াল টু a প্লাস bx, ওইটাই হচ্ছে মডেল, ম্যাথমেটিক্যাল মডেল। বিল্ডিং এ মডেল ইন অর্ডার টু ফোরকাস্ট টোটাল কস্ট, ফোরকাস্ট আমাকে টোটাল কস্ট বের করতে হবে বেসড অন দ্য লেভেল অফ আউটপুট। তার মানে বলছে যে আউটপুট এত হইলে কস্ট এত। এখন ধরেন এইটা 16, আমি এখানে 18 কোনো ফিগার পাচ্ছি না। আমি ইকুয়েশনটা বের করার পর আমাকে যদি বলে যে আউটপুট যদি 18,000 ইউনিট হয় তাহলে কস্ট কত, তখন আমি ওই ইকুয়েশনে মান বসিয়ে দিয়ে আমি কস্টটা বের করতে পারবো। তার মানে হচ্ছে আমার মূল দরকার হচ্ছে কস্ট বের করা। কিসের উপর ডিপেন্ড করতে হবে? আউটপুটের উপরে। তাহলে আউটপুট হবে হচ্ছে এক্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই জন্যই কিন্তু এখানে বলছে ইফ আউটপুট ইজ ডেনোটেড বাই এক্স। কেন আমি, আপনারা লিখতে পারেন সিন্স cost is depending on output, so the independent variable is output and it should be taken as x and cost is y. এটা শুধু ওই যে if লিখলেই হয়ে গেল এটা কিন্তু আমি মনে করি না। আমি মনে করি যে একটা যুক্তি থাকতে হবে, কেন আমি এটাকে x ধরবো, কেন এটাকে y ধরবো। এই যুক্তিগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। আমার মনে হয় বুঝতে পারছেন বিষয়টা। if output is denoted by x এইভাবে লেখার দরকার নেই, cost is y, you are required to verify that। এখন দেখেন এই যে x ধরলাম, এইটা যোগফল বের করেন হবে 240, এইটা y ধরলাম, এইটার যোগফল বের করেন হবে 2920। যখন x y হয়ে গেল এখানে মোট 12টা মাস আছে, অর্থাৎ n এর মান হচ্ছে 12। তাহলে এখন বাকি দুটো কলাম গুলো করেন, তিনটে কলাম, একটা কলাম হবে x স্কয়ার, একটা কলাম হবে y স্কয়ার, আর একটা কলাম হবে x স্কয়ার গুণফল। यस, এটা যিনি কথা বলতেছেন ওখানে মিউট করে রাখুন, আশেপাশে মনে হয় কথা হচ্ছে। এইটা তাহলে এইভাবে বের করে আমরা তখন প্রথমে বি এর মান বের করব এবং সামেশন এক্স সামেশন ওয়াই কে এন দিয়ে ভাগ দিয়ে এক্স এবং ওয়াই এর এভারেজ বের করব, সেখান থেকে এ এর মান বের করব। এ আর বি যখন বের হয়ে গেল তখন আমরা লিখবো ওয়াই ইকুয়াল টু এর মান প্লাস বি এর মান ইনটু এক্স। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। আমাকে এখানে চাচ্ছে কি অলসো ক্যালকুলেট, আচ্ছা অলসো ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট বিটুইন আউটপুট এন্ড কস্ট। এটা কিন্তু আবার ওই যে ইসে চলে যাচ্ছে, কার্ল পিয়ারসন ওইটাতে চলে যাচ্ছে। আপনারা এখানে যাই হোক, আমার প্রথমটা যখন ইকুয়েশনটা বের হয়ে গেল তখন তো একটা অ্যান্সার গেল। দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে যে ওই ফর্মুলাটা স্মল আর ইকুয়াল টু, এটা বেরোবে 946। স্যার স্যার এইখানে, হ্যাঁ স্যার এইখানে ওই যে সাম অফ এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 5110 আসছে। সো এইখানে স্যার আমরা যদি ওই যে এক্স স্কয়ার করে বের করে প্রত্যেকটা ভ্যালু বের করে যদি সাম করি তাহলে তো আরো অনেক বেশি আসে কথা স্যার অ্যাপ্রক্সিমেটলি। এইটার স্কয়ার করলে
জি স্যার, 16 স্কোয়ার 256, 20 স্কোয়ার 400। আমার মনে হয় এত বেশি আসবে না। সবচেয়ে বড় এখানে আছে 28, এটা যদি 30 হতো তাহলে তো 900। জি স্যার, তাহলে সবগুলো যোগ করলে তো স্যার মাত্র হ্যাঁ, আবার 5110 আছে হতো। 16, জি স্যার, আবার আছে 256। 12 মানে 12 144। 144। জি স্যার। আমার মনে হয় যোগ করলে, আচ্ছা এটা বিষয় না, আপনি যা আসে আপনি তাই লিখবেন। ওখানে এখানের সাথে যদি নাও মেলে কোনো সমস্যা নেই, আপনার যেটা আছে ওইটা যেটা সঠিক হবে সেইটাই, নিয়ম যেটা সেইভাবে আপনি করবেন। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপরে আমরা একটু পরের লাস্ট স্লাইডে যাই, দেখি এখানে কি লেখা আছে। এই আগের অঙ্কটাই কিন্তু এখানে যেটা করছে, তারা কিন্তু এই ইকুয়েশনটা বের করছে। আপনি পাবেন এর মান 43, বি এর মান 10, করে দেখবেন যে মেলে কিনা। If the regression equation linking output and cost is y equal to 43 plus 10x, which of the following comments is are correct? এটা কোনটা কারেক্ট সেটা বের করতে হবে। বলছে for every extra unit produced cost will rise to 43। এই জায়গাটাই দেখেন, আমি তো এখানে 43 কি আর 10 কি? 43 ফিক্সড আর 10 হলো স্যার ভেরিয়েবল পার ইউনিট। হ্যাঁ, এই 10 হচ্ছে ভেরিয়েবল পার ইউনিট। তার মানে হচ্ছে যে 10 হচ্ছে আউটপুট, তার মানে আউটপুট 1 ইউনিট বাড়াইলে খরচ হবে 10 টাকা বেশি, 10 পাউন্ড, তাই না? আর এই যে 43, কোনো আউটপুট যদি নাও থাকে তবুও আমাকে 43 কস্ট বিয়ার করতে হবে। দিস ইজ দ্য ফিক্সড কস্ট। এখন প্রথমে যেটা বলছে, যদি আমি এক্সট্রা একটা ইউনিট প্রডিউসড করি তাহলে কস্ট 43 টাকা বাড়বে, এটা ঠিক? ফলস স্যার, এটা ফলস, কারণ কস্ট বাড়বে আসলে 10 টাকা, তাই না? 10 পাউন্ড। জি স্যার। তারপরে ইভেন উইথ জিরো আউটপুট দেয়ার উইল বি এ কস্ট অফ এত, এটা কি ঠিক আছে? এটা রাইট স্যার, এটা রাইট, কারণ ফিগারস ইন 1000 আমাদের প্রথমেই বলে দিচ্ছে 43,000। ফর এভরি এক্সট্রা 1000 ইউনিটস প্রডিউসড কস্ট উইল রাইজ বাই 10,000, সেটা ঠিক আছে? এই 1 মানে 110,000। জি স্যার। হ্যাঁ, এইটা যদি 1 বাড়াই তাহলে তো 10 বাড়বে, তাই না? তার মানে 1000 হইলে 10,000, ঠিকই আছে, এটা পজিটিভ, মানে এটা ট্রু। For every extra unit produced, costs are likely to increase by 53. No, না স্যার, হবে না। cost 53 হবে না, cost 10 বাড়বে, তাই না? জি স্যার। When 1000 units are produced, cost is likely to be cost. এখন এখানে 1000 বসান, 1000 মানে হচ্ছে 1, তাই না? স্যার 10,000। হ্যাঁ, 1043। 1000 মানে ওইটা তো 1000 এই দেওয়া আছে, তার মানে আমি x এর মান 1 বসাবো, জি স্যার। তাই না? এখানে তাহলে x এর মান 1 বসাইলে কত হয়? 53, তাই না? তাহলে এটা ঠিক নাই, এটা ঠিক নাই। এটা কিন্তু খুব কনফিউজিং কোশ্চেন, এই যে লাস্টেরটা। আপনি তো x এর মান 1000 বসাই দেবেন, ওখানে 1000 হলে গুণ করলে হয় 10,000, 10,043, একদম ট্রু লিখে আনন্দ চিত্তে পরীক্ষা দিতে বেরোবেন, তাই না? কিন্তু ভুল হয়ে যাবে। এইটা x এর মান কিন্তু হবে 1, কারণ প্রথমেই কিন্তু প্রবলেমে দিয়ে দিয়েছে যে এই যে 1000। অতএব ফিগার ব্যবহারের সময় খুব কেয়ারফুল হবেন। ওই যে একটা অঙ্ক দেখালাম যে 8 মিলিয়ন 800,000 মানে 0.8 মিলিয়ন হবে, এখানেও তেমনি 1000 মানে হচ্ছে x এর মান কিন্তু 1। আপনার এই অঙ্কটা যদি আপনি মনে করেন সবগুলোর পিছনে 3টে করে শূন্য লাগাই অঙ্কটা করব, সেটাও করতে পারেন, কিন্তু ফিগার গুলো হবে বিশাল বিশাল, বুঝতে পারছেন? সেই জন্য সব ইন 1000 ধরবেন এবং যেখানে 1000 পাবেন সেখানে ওইভাবে 1000 দিয়ে ভাগ করে x এর এবং y এর মান ধরে নেবেন। তাহলে ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। আমার মনে হয় এই চ্যাপ্টারটা এখানেই আমরা শেষ করতে পারি। আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাব, সেটা 6 নাম্বার চ্যাপ্টার হবে। এটা হবে ফোরকাস্টিং। এখানে কিন্তু আমরা ফোরকাস্টিং এর কিছু অঙ্ক করেছি, সেটা হচ্ছে যে এই সমস্ত কিছুই। কিন্তু এখন আমরা যাব আর